যাবো সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে। দেশের জন্য আপনারা এখানে সবারই ইচ্ছা যে ভালো বিজনেস করি, ডেভেলপ করি বিজনেসে, মেন কথা সবারই ইচ্ছা। তো এই আজকের এখানে ইকো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে যারা এসেছে তাদেরও স্বপ্ন আছে যে এই ব্যবসা থেকে কি করে গ্রো করা যায়, কি করে বড় কিছু করা যায়, সেই জন্যই আমরা এখানে শিখতে এসেছি। তো মেন কথা এই ব্যবসা এমন কিছুই নেই। হ্যাঁ, মেন কথা এই ধূপের ব্যাপারে যে মানুষ লস খাচ্ছে কিছু কিছু জায়গায় গিয়ে ঠিক লাভ করতে পারছে না, তার কারণ কিছু আছে। মেন কথা মানে পারফেক্ট হবে তার ফর্মুলা জানে না, পারফেক্ট হবে তার হিসাব নেয় না, কতটা কাটি লাগে, কতটা ডাল লাগে, কতটা মেটেরিয়াল লাগে, এগুলো পুরোভাবে জানে না। কোথাও গেলেন আমার কাছে আমি বললাম এই খরচা পড়ে এই লাভ হবে, এই করুন হয়ে যাবে, কিন্তু রিয়েল সেটা হচ্ছে কি না হচ্ছে এগুলো পারফেক্ট ভাবে দেখে না, এর কারণে কিন্তু মানুষ লস হয়ে যায়। তো সেইগুলো আমি আজকে পুরো ফর্মুলা আমরা দিয়ে দেবো যে কতটা কাটি লাগে, কতটা কি লাগে, কতটা মশলা লাগে, এটা পুরো ফর্মুলা আমরা লিখে নেব। তারপরে আপনাদের যেটা ব্রেনে আসবে, প্রশ্ন আসবে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেটা বলে অসুবিধা নেই। এখানে কোনো ভয় নেই বা কোনো চিন্তা নেই, যেটা অসুবিধা হবে আমাকে জেনে নেন, ঠিক আছে? জেনে শিখে যাবে। তারপর আমরা মেশিনে ট্রেনিং করাবো, সেন্টারের উপরে ট্রেনিং করাবো। এইটুকু লিখেছেন তো? আচ্ছা, খালি 1 কিলোর দাম কত একটু আপনারা বের করে নিন, সুবিধা হবে। তারপর আমি বের করে এগুলো তো সবার লেখা হয়েছে, মুছে দিচ্ছি কিন্তু মনে রাখবেন 1 কিলো 120 গ্রাম মাল হয়েছে। 1 কিলো 120 গ্রাম, খালি 1 কিলোর দাম কত? হ্যাঁ, 22 টাকা। আচ্ছা, 120 গ্রামের দাম এক কিলোর দামটা বেরিয়েছে তো, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, 25টা 70 এসেছিল, ওই 25টা 70টা মেলালাম 1 কিলোর দাম ধরে। 100 অনেক লোক বুঝবে, ওখানে 22 টাকা 95 পয়সা করে হয়েছিল কিলো। 1 কিলো মাল বানাতে গেলে এবার একটু দেখুন, 700 গ্রাম মশলা লাগবে আর 300 গ্রাম স্টিক লাগবে। 300 গ্রাম স্টিক লাগবে 130 টাকা করে কিলো। চায়না স্টিক এখন আমাদের এখন চলছে যেটা, হ্যাঁ 130 করে চায়না স্টিক, এটা চায়না। ভিয়েতনাম হলে 125। 1 কিলো মাল বানাতে গেলে 700 গ্রাম মশলা লাগছে আর 300 গ্রাম স্টিক লাগছে, তাহলে 1 কিলো হচ্ছে। হ্যাঁ, ওই 22 টাকা 95 পয়সা মশলায় খরচা পড়ছে 1 কিলো, খালি 700 গ্রামের দাম পড়বে 16 টাকা 6 পয়সা। 700 গ্রামের খরচাটা পড়বে এই 16 টাকা 60 পয়সা। আর 300 গ্রামের স্টিকের দাম 130 টাকা করে হলে 39 টাকা। এটা ভিয়েতনাম হলে আরো 2-5 টাকা কমে যাবে, 5 টাকা মতন কমে যাবে, 25 টাকায় পাওয়া যাবে। হ্যাঁ, ওগুলো আপনার সব, আমার লাভটা এটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার ইলেকট্রিক আছে। হ্যাঁ, 15 টাকার মধ্যে। এবারে আপনার ওর মধ্যে ধরুন থেকে 1 নম্বরে একটা লেবার ধরে রাখুন 100 টাকা, হিসাব করে নেন, দিনের কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, গাড়ি ভাড়া আছে।
ঠিক আছে, দিনে 20 টাকা ধরে রাখুন, 8 ঘন্টা চলে, ঠিক আছে। আর গাড়ি গাড়ি ভাড়া যারা দূরে থেকে আসে 100 টাকা করে নেয়। এটা ধরলে 3000 টাকা, এটা ধরলে 600 টাকা, এটা ধরলে দিনে এটা 220 টাকা থেকে বাদ দিতে হবে। আপনার যদি 220 টাকা থেকে দিনে হচ্ছে খরচা হবে। আর একটা মেশিন দিয়ে লেবার দিয়ে করলে একদম করবেন না, সহজ কথা, লস হবে। এই যারা বাড়ি বসে আছে, যারা রিটায়ারমেন্ট, যাদের কাজ নেই, যে এদিক ওদিক আমি করবো না, বাড়ি বসে কাজ করব, তাদের জন্য। আর যে আমি লেবার লাগিয়ে করব, তাহলেও কিন্তু এই বিজনেসে সত্যি কথা যেটা বলছি, লাভ খুঁজে পাওয়া মুশকিল। এই সব দিয়ে হয়তো আপনার 10 থেকে 12 হাজার টাকা থাকবে, লেবার টেবার সব দিয়ে। আগে 15,000 টাকা আমাদের থাকতো। খুব বেশি হলে 12,000, বেশি যদি ভালো করে কাজ করেন তো এইটা হবে। এর বেশি যে যেখানভাবে করুক, যে কোম্পানি যেইভাবে করুক, এর বেশি হওয়া মুশকিল এখনকার টাইমে। এইটা 15,000 টাকা হয়, এটা 15,000 টাকা হয় এখন ডাউন বলে, আরও 3,000 টাকা বেড়ে যাবে এতে। এইটা এখন আপনাদের পারফেক্ট হিসাব, কিন্তু সেই বুঝে এখন ব্যবসা করবেন। সে আমার কাছে নিন, যেখানে ব্যবসা করুন, যাইভাবে করুন, খরচা এটাই হবে আপনার ঘুরে ফিরে। আর 1,00,000 টাকা লাগিয়ে আপনি যদি ভাবেন আমি 20, 25, 30,000 টাকা ইনকাম করবো, কোনো দিন হবে না। 1,00,000 টাকা লাগিয়ে 10,000 টাকা, 8,000 টাকা ইনকাম ধরে চলতে হবে। ওয়েস্টেজ তো হবে অবশ্যই। ওয়েস্টেজ 1 কিলো মাল বানাতে 1 টনের উপরে হয়তো মশলাটা ওয়েস্টেজ হয় না, মেশিনে যেমন এদিক ওদিক পড়লে ওটা তুলে দেওয়া যায়, ঠিক আছে। ওয়েস্টেজ হবে একমাত্র কাঠিটা যদি ভেঙে টেঙে যায়, ওটা আমরা কিছু করতে পারবো না। আর যদি মেজে করা থাকে বা প্লাস্টিক পেতে নেন, যদি ছিটকে ছাটকে এদিক ওদিক যায়, সেগুলো জড়ো করে এক জায়গায় রাখে দেবেন। বছর শেষে 1 বস্তা হোক 2 বস্তা হোক আমাকে দেবেন, আমি মশলা রিটার্ন দিয়ে দেবো। সে 1 বস্তা হোক 2 বস্তা হোক, 6 মাসে হোক 3 মাসে, যা আমার 1 বস্তায় এরকম মাল নষ্ট হয়েছে, সেটা আমরা করে দিতে পারি। কেউ দেয় না, এটা কেউ দেয় না, কিন্তু আমরা জানবো যে ঠিক আছে 1 বস্তা দিলাম, অসুবিধা নেই। হুম 1 টন নিয়ে গেলেন, আপনার মাল হয়তো 900 থেকে 950 কিলো হতে পারে, আপনার 30-40 কিলো বা 50 কিলো বাড়িতে থাকবে বস্তায়, কারণ আমরা বস্তা হিসেবে দেওয়া হচ্ছে তো। পুরো 1 টন মাল নিয়ে আসতে পারবে না কোনো দিন। ও 20-50 কিলো থাকবে আপনার বস্তা হিসেবে, কোনোটায় হয়তো 25 কিলোর বস্তা, কোনোটা 30 কিলোর বস্তা হয়তো। তো কিছু মাল থাকলো, আবার মাল নিয়ে গেলেন ওর সঙ্গে মিক্স করে আবার চলবে। হ্যাঁ, এইভাবে হবে। যে একেবারে 1 টন নিয়ে গেছে বলে 1 টন মাল নিয়ে চলে আসবেন, ওটা হবে না। আর যেটা তুমি কমছে বলছো, ওটা তোমাকেই ধ্যান রাখতে হবে, কিসের জন্য কমছে। ওটা আমরা বলতে পারবো না যে তোমার হচ্ছে কি এখান থেকে নিয়ে যেতে রাস্তায় পড়ে যাচ্ছে, কি তোমার ওখানে গিয়ে ছড়াচ্ছ, কি পার্সোনাল 1 কিলো 2 কিলো বিক্রি করে দিচ্ছ, ওটা আমি বলতে পারবো না। ওই তো স্টিক হওয়ার পরেই তো বলছি যে বিক্রি করে দিচ্ছ কি বাইরে ফেলে দিচ্ছ, ওটা বলতে পারো না। আমার এখান থেকে যদি মাল কম হয় বলতে পারো। না না, জল তো মেপে দিতে হবে, জল এতে লিখে রাখুন, জল 750 জল রাখবে, 700 থেকে 750 জল রাখবে। হ্যাঁ, হুম 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 ওই যে ফর্মুলাটা দিয়েছি 700, 300, 400, যে 1 কিলো, যে হ্যাঁ ওয়েট করতে হবে প্রত্যেকটা। হ্যাঁ, না না, ও তো জল তো আলাদা। হ্যাঁ, কমবে কেন, এইটাই তো বোঝাতে পারছি। ওখানে কারা দাঁড়িয়ে আছে, আসুন, এই সামনে আসুন, এখানে বসুন, এখানে বসুন, জায়গা আছে, আসুন, অসুবিধা নেই। হ্যাঁ, 700 থেকে 750, ওটা মিস্ত্রি যখন যাবে পারফেক্টভাবে করে দেবে। কারণ এখন শীতকাল, একটু কম দিলে ভালো, গরমকাল হলে একটু বাড়ে। হ্যাঁ, এবার যদি কোনো সময় খালিরও একটু প্রবলেম হয়ে যায়, যদি একটু উনি ভিজাকারি মালের সাহায্যে এসে যায়, কারণ আসে তো অনেক দূর দূর থেকে, ট্রাক ভরে আসে, কোনো সময় হয়তো জল পেল বা কোনো কারণে, তাহলে একটু জলটা কম লাগতে পারে। আর ভালো কালি হলে লাগে না, ওইটাই লাগবে। আমাদের যে বস্তায় হচ্ছে কি ওজন যেটা আসে, ওটা থাকবে সেম। আমরা তো বস্তা ওয়েট করে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি 50 কিলোর বস্তা, হয়তো ওটা 52 কিলো আছে বা 53 কিলো, ভিজেছে বলে ভারী হয়েছে, এইটাই। কিন্তু মাল মাল থাকবে। হ্যাঁ, ওটা আমরা এখানে ওয়েট করে দেবো না, না না না, সেটা যেটা ভিজে ওটা টানবে। আমাদের কোনো আপনার এখনও বস্তা আছে, বিল করে দেখুন, কোনো বস্তায় হচ্ছে কি বেশি আছে, 500 গ্রাম বেশি, কোনোটায় 1 কিলো বেশি, কোনোটায় 2 কিলো বেশি,
আমাদের জিগেট গামের উপরেও অনেক বেশি থাকে, কিন্তু আমরা তো সেই পারফেক্টভাবে হিসাব করে লাগে না। অনেক জায়গায় কী করে ওইটাই মানে যত বস্তা এসছে ওইটাই পুরো পারফেক্ট ওয়েট করে করলে খালি পাবলিকে লস হয়ে যাবে। হ্যাঁ আমাদের কি হয়, হুম, ওই না না, হ্যাঁ কিন্তু হচ্ছে কি ওটা 50 কিলো আছে, নিয়ে আসতে হয়তো 52 কিলো হয়ে গেছে। যদি ভারী অবস্থা আমরা ওয়েট করে দিই, ও যে যার কমছে যে ও প্রত্যেকটা ওয়েট করে নেয়, এটুকুনি জানবেন যে আমার মাল কমছে কেন, ও প্রত্যেকটা ওয়েট করে দেখেছে প্রত্যেকটা বস্তায় বেশি আছে, ও দেখে নিয়েছে। আমরা জানি কাস্টমার সবসময় জানতে হবে, আপনাদেরও বিজনেসের কথা বলছি, কাস্টমার সবসময় জানবেন যে দোকানদারের চেয়ে চালাক হয়, আর তারা সব মার্কেট ঘাঁটে সব জানে। যদি ভাবি আমি হচ্ছে কি চালাক, ভুল। তো উনি সব কিছু টেস্ট করা হয়ে গেছে, আমরা জানি, উনি দুবার মালও দিয়ে গেছে আমাদের, ওইটাই কমবে, অন্য কিছু হয় না। আর আমাদের প্রত্যেক প্যাকেটেও বেশি থাকে মাল, এটা মাথায় রাখবেন যে 100 গ্রাম যেন 105টা প্রত্যেক দিনের কাজ কাউন্টিং চেক করা আর জ্বালিয়ে চেক করা, যে আমি 2-5টা হচ্ছে কি বের করে নিয়ে ওটা জ্বালিয়ে দেখতে হবে যে ভালো জ্বলছে কি না। যদি কিন্তু মাল নিভে যায় তাহলে কিন্তু সব মাল বেকার হয়ে যাবে। বাই চান্স নিমতে পারে কোনো কারণে, মশলার কারণে বা কোনো হতে পারে, এখন উল্টো পাল্টা মশলা এসে যাচ্ছে বাইরে টাইরে থেকে আসছে, হতে পারে। তো সঙ্গে সঙ্গে আমাদের কাছে ফোন করলে আমরা ওটা বলে দেবো, পটাশিয়াম আছে, সাইনাইড আছে, দিলে ওটা ঠিক হয়ে যায়। ওটা আমরা বলে দেবো যে দাদা আমার মাল নিবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা বলে ওখানে স্টপ রাখুন, এই পদ্ধতিই করুন। না এখন দেওয়া দরকার নেই, আমাদের এখন যে কোয়ালিটি আছে দেওয়া দরকার নেই। তবু হচ্ছে কি এটা দিলে কি হয়, মানে মালটা গ্যারান্টি থাকে, বুক ঠুকে আমি যেখানে দেবো দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কোয়ালিটি করতে গেলে একটু দেওয়া দরকার, 5-6 গ্রাম করে তো দেওয়া হয়। এই সামান্য হয়তো 20-30 পয়সা বাড়বে, 20-30 পয়সা, ওর বেশি নয়। কত 100 টাকা কিলো, কিলোতে 5-6 গ্রাম দিলেন ওই জলটা শুধু, ওতে আর ক পয়সা কমবে। হুম, হ্যাঁ তৈরি কাঠি, রেডি কাঠি, ওটা রেডি কাঠি। হ্যাঁ পটাশিয়াম, না না ও মিছরির মতন আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই ওইটা লিখে নিন। হ্যাঁ ওই 6 গ্রাম দিলে হবে, 5 থেকে 6 গ্রাম দিলেই যথেষ্ট। যে মেন এটা পরের পৃষ্ঠা লিখুন, পৃষ্ঠা যার ভরে গেছে, পৃষ্ঠা আছে তো 4-5টা করে। এটা সবসময় মাথায় রাখতে হবে যেন প্রত্যেক দিন এই কাউন্টিং চেক আর জ্বালিয়ে চেক, এই দুটো কাজ অবশ্যই করতে হবে। আর ভালো শুকনো শুকনো করে পুরো কাটি বেঁকে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মশলা থেকে যায় কিন্তু মালটা চলবে না, দাম ধরে যায়, সাদা সাদা ভিন্ন হয়ে যাবে, ও মাল ফেলে দিতে হবে। ও সেন্টেজ ডিপিন করলে সব খুলে চলে আসবে। এই আমাদের এত মাল রয়েছে, এর মধ্যে আমাদের ওই কিছু কিছু লেখা আছে ওকে মাল, মানে যেগুলো আমরা বেছে রেখেছি বড় কোম্পানির কাছে পাঠাবো, ও মাল ওই যদি নিবে যায়, যদি কাউন্টিং কম হয়, ওই এই গোডাউনে পড়ে থাকবে, ওখানে সব প্রত্যেক প্যাকেটে আমাদের নাম লেখা থাকবে। তো মেন এই ভালো মাল হলে ভালো দামও পাওয়া যায়। আমরা 70 কেন, আমরা 72-73 এখনও দিয়ে দিতে পারি, ইচ্ছা করে 2-3 টাকা তার উপরে লস করে দেবো, দিয়ে তার মালটা ভালো নিলাম, অন্যজনের মালটা 1 টাকা কম নিলাম, কিন্তু যদি মালের কোয়ালিটি ভালো হয়। আপনারা সবসময় মনে করবেন যে এই মালটা আমার বানছে, আমি নিজে তৈরি করছি মানে এটা আমার, এটা কোম্পানিকে দেবো ভেবে বানাচ্ছি না। যখন ভাবেন যে এ তো দাদা বলেছে নিয়ে নেবো, সালা করে দিই না যা ইচ্ছা, তাহলে কিন্তু ওই মাল কোয়ালিটি থাকবে না। সবসময় মনে করবেন যে ভালো কোয়ালিটি ভালো মাল করলে আপনার মাল আপনি বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে, আর ভালো জায়গায় বিক্রি হবে, দামেও বিক্রি করতে হবে না সামান্যর জন্য। মেশিনে মেন খরচা কিছুই নেই, মেশিনে এই ডাই, রকেট আর হচ্ছে পিস্টন, এই 3টের উপরে খরচা। হুম, পিস্টন চেঞ্জ করতে হয়, ওরকম 1.5-2 টন করার পরে, তবে নতুন হাতে আপনাদের ওই 1.5-2 টন ধরে রাখতে হবে। এরা যারা ভালো চালায়, ভালো মেশিন সম্বন্ধে বোঝায়, তাদের কাছে পিস্টন সহজে ক্ষয় না। পিস্টনের দাম এখন আমাদের বিক্রি করা হচ্ছে 1600 টাকা। হ্যাঁ 1600 টাকা। ওটা আপনার কিন্তু এই খরচার মধ্যে ধরে রাখতে হবে। এমন কারিগর আছে হচ্ছে তার কাছে 2-3 মাস চলে যাচ্ছে, একটা রকেট ডাই কিচ্ছু হচ্ছে না, আর পিস্টন হচ্ছে না। এবারে একজন কারিগর সে বুঝলো না, জানলো না, 1 হপ্তাহের মধ্যে হচ্ছে রকেট ডাই খারাপ করে নিয়ে চলে আসলো। এই ব্যবসাটার কয়েকটা দিক আছে, আমি বলি। আপনি যেটা বললেন না, খারাপ দিক ভালো দিক, এটা 9 মাসের সিজনালি ব্যবসা, 9 মাস খুব ভালো চলবে আপনার ব্যবসাটা, 3 মাস একটু ডাল চলবে,
তারও কারণ আছে, স্পেসিফিক করে বলে দেবো আপনাকে কেন খারাপ হবে, কি ভালো হবে। আপনার কটা মেশিন কিনবেন, ধরুন কেউ একটা মেশিন কিনলো 9,000 10,000, এর বেশি হবে না আপনার, 9,000 থেকে 10,000 বেশি হবে না। এইটাকে কি করতে হবে, আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। কি করব, আমি নম্রতার থেকে মশলা নিলাম, মশলাটাকে টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করব সেটা জানেন কেউ? কিভাবে টেস্ট করতে হয় সেটাকে প্রথমে টেস্ট করতে হবে। কয়েকটা দিক আমি বলে দিই আপনাদের, আপনি যেখান থেকে নিন, নম্রতার থেকে নিন, আমার থেকে নিন, অন্য লোকের থেকে নিন, টেস্ট করুন। প্রথমে টেস্ট করবেন কি, আমাদের হার্ট কি, বুকের হৃদযন্ত্র তো হার্ট, এটা যদি অচল হয়ে যায় তাহলে কি চলতে পারবো আমরা? সবার আগে ঝাড় খেয়ে মরবো। তাহলে প্রথমে এই আপনি যে রস্টিকটা তৈরি করতে যাচ্ছেন, স্পেসিফিক করে কটা জিনিস লাগে। চারকোল, চারকোল কিন্তু মেজর পার্সেন্ট লাগে। তারপর কি লাগে, ডাস্ট, উড ডাস্ট, প্লাইউড ডাস্ট দিতে পারেন, আপনি ভিয়েতনাম ডাস্ট দিতে পারেন, লোকাল ডাস্ট দিতে পারেন, যা হোক ডাস্ট দিতে হবে। তারপর কি লাগে, জস পাউডার, এটাও একটা গাছের ছাল। তারপর কি লাগে, গুয়ার গাম, এটাও একটা গম দানার মতো দানা হয়, আমাদের ইন্ডিয়ায় কোথাও হয় না, এটা হয় মূলত রাজস্থানে। সেখান থেকে দানাটা গম দানা, এটা এ গ্রেড যদি কোয়ালিটি হয়, সেটা আমরা ক্যাপসুলে যে সাদা অংশটা দেখি জানেন, সেটা হয় 400 টাকা কিলো, ওইটা ফার্স্ট গ্রেড। তারপর সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড আছে, আমাদেরটা লাগে ফোর্থ গ্রেডে। 90-95-এর ওপর ভ্যারি করে, কোনো সময় 85 টাকাও ভ্যারি করে। যে জস পাউডারও তাই 70-72-75 টাকাও ভ্যারি করে। বাঁশকাঠি একসময় 140 টাকা ছিল, যখন এমবার্গো হলো 140 টাকা ছিল, এখন বাঁশকাঠির দাম 125-130-এর মধ্যে ঘোরাঘুরি করছে। এটা হলো মূলত থিম, রকাঠি তৈরি করতে। রকাঠি আমরা কেন তৈরি করব, রকাঠিটা কী করবো, রকাঠিটা নিয়ে কাকে দেবো? আজকে তরুণকে দিলাম, তরুণের বাজার খারাপ, তরুণের চললো না, সাবস্টিটিউট কী আছে? আমি যে আমার মেশিনটা তো চালাতে হবে মূলত, পার ডে 40 কিলো প্রোডাকশন। এখন প্রথম দিন আপনি 2 কিলো 4 কিলো 6 কিলো করলেন, 1 মাসে আপনি লাভ দেখতে পারবেন না। প্রথম মাস লাভ আপনি কোনো মতেই দেখতে পারবেন না, আপনার যেটুখানি স্টাবলিশমেন্ট খরচা সেটুখানি হবে যতক্ষণ স্প্লিট করবেন। ধরুন আমার ফ্যাক্টরিতে 17 জন লোক কাজ করে, তাহলে আমার 5টা মেশিন আছে, 5টা মেশিন আমি কিন্তু লোকদারিত পরিচালিত। তারা যদি ঠিকমতো কাজ না করে আমি প্রফিট করতে পারবো না। আপনার কোথায় অ্যাডভান্টেজ, আপনি নিজে কাজ করছেন, বাড়ির আরেকজনকে কাজ করে নিচ্ছেন, কোনো লেবার মজুরি, কিন্তু আপনার লেবার মজুরিটা ধরবেন কস্টিংয়ের সময়, নচেত কিন্তু মাল বিক্রি করতে পারবেন না। তাহলে আমরা কি করব, আমরা ধূপকাঠিটাকে টেস্ট করব, চারকোলটাকে টেস্ট করব। টেস্টটা করব কিভাবে, আপনি কাচের শিশি বা যে কোনো লোকের বাড়িতে কাচের গ্লাস তো আছে, গ্লাসে আপনি জল নিন, পাত্রে জল নিন, জল নেওয়ার পরে চারকোলটা ফেলে দিন, ফেলে দিয়ে দেখবেন ম্যাক্সিমাম চারকোল ওপরে উঠে যাচ্ছে। যেটা কার্বন পার্সেন্ট মানে বালি, যেটা সেটা নিচে পড়ে যাবে। বালি যদি বেশি হয় তাহলে কিন্তু মাল নিভে যাবে। 13 থেকে মিনিমাম 9% থেকে 13% অবধি অবজার্ভ করতে পারবে কালো কাঠিতে। 13% যদি আপনার মশ্চার থাকে, মশ্চারটা কখন থাকে, শীতকালে থাকবে সামান্য মশ্চার, বর্ষাকালে বেশি মশ্চার থাকবে। কেন থাকবে, বর্ষাকালে আমরা কাঠিটা ঠিকমতো শুকোতে পারি না, তার জন্য ওই তরুণ যে বললো পদ্ধতি, সবচেয়ে ভালো পদ্ধতি হলো টিনে। টিন একটা হিট হয়, নিচের পোর্শনটা হিট হয়ে গেল, 1 ঘন্টা আপনি রাখতেই পারেন কাঠি, শীতকালে, গরমকালে নয়, একদম ফাল্গুন চৈত্র মাসে নয়, একদম 1 ঘন্টা রাখবেন না, 15 মিনিট এপার 15 মিনিট ওপার, শুকিয়ে কাঠি তুলে নিন। যে কাঠিটা আজকে তুললেন, তরুণকে বিক্রি করবেন, ওটা আজকে মাপবেন না, তাহলে কিন্তু তরুণের লস হয়ে যাবে। বা যেখানেই দিন, শুধু নম্রতা বলে বলছি না, আমি যেখানেই দিন তাহলে কিন্তু লস হয়ে যাবে। ওই কাঠিটা আজকে যা ওর মধ্যে মশ্চার আছে সেটা টেনে নেবে, পরের দিন সকালবেলা আপনি বান্ডিল করুন। বান্ডিল করলে কি হলে, ফ্রেশ মালটা ওকে দিয়ে দিলেন। যখন বান্ডিলটা করলেন তখন ভালো করে দেখে নিলেন কোনটা ফাটা সেটা আছে কিনা, যদি ফাটা থাকে তাহলে কাঠিটা কিন্তু দেবেন না, ওই কাঠিটা আলাদা রেখে দেবেন। ওটা কি করবেন, ওরও পদ্ধতি আছে। ওটা পাত্রে একটা জল রাখুন, একটা গামলায় বা কিছু জলকে, যে কাঠিগুলো ওয়েস্টেজ হয়েছে সেই কাঠিগুলো পাত্রে তুলে দিন। তুলে নেওয়ার পরে ঠিক এইভাবে একটুখানি হাত দিলেই, 24 ঘন্টা রেখে দিন, একটুখানি হাত দিলে দেখবেন মশলাটা খুলে চলে আসলো। কাঠিটা, একটা কাঠির দাম কত, একটা কাঠির দাম 3.5 পয়সা, মশলাও লাগে ঠিক 3.5 পয়সা। 2.9 বা 3-তে যদি আপনি নজলে করেন 3.5 পয়সা একটা কাঠির দাম ইকুয়াল হিসাব হবে। আপনি ক্যালকুলেশন করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে 3.5 7 পয়সা চলে গেল আপনার। যদি আপনি পুরো কাঠিটা ফেলে দেন, কত ওয়েস্টেজ হলো, 7 পয়সা। আর যদি শুধু কাঠিটা বার করে নেন, দেখবেন ওর মধ্যে 90% থেকে 95% কাঠি বেরিয়ে যাবে, মশলাটা ওয়েস্টেজ হবে, মশলাটাও নষ্ট হয় না যদি মশলাটা আবার শুকিয়ে আপনি কাজ করতে পারেন। এইগুলো একটা দিক, এগুলো ওয়েস্টেজ বাঁচাবার একটা দিক। এই ওয়েস্টেজটুকু ক্যালকুলেশন করতে হবে। আপনার 1 কিলো কাঠিতে কত ওয়েস্টেজ হতে পারে, আইডিয়া আছে কারোর আইডিয়া নেই। মিনিমাম 5% ওয়েস্টেজ হবে, একদম মিনিমাম 5%, 7% হতে পারে, 3% হতে পারে। তাহলে ওই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। এইবার প্রসঙ্গে যাই, কালো কাঠি একটা মেশিন যদি করেন, আমি আপনাদের যেটা বললাম 8 থেকে 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন না। 2টো মেশিন নিলে ইকুয়াল আপনি ধরুন, 3টে মেশিন। এবার যতটা গ্রোথ করে, এটা আমরা কারখানা করতে চাইছি কেন, মূল উদ্দেশ্য কি, আমার কারখানাটা ডেভেলপ হওয়া, এটাই তো মূল উদ্দেশ্য আমার, মানে আমার ব্যবসাটা যেন ডেভেলপ হয়। তার জন্য কি করতে হবে, প্রথমে করতে হবে আমার কোয়ালিটি চেক, দ্বিতীয় করতে হবে আমার কোয়ান্টিটি,
এক বস্তা মাল নিয়ে আপনার 3 জন যদি ইকুয়াল হিসাব করেন, সংসার চলবে না তাতে দাদা। একটা মেশিন নিয়ে সংসার চলবে না, একটা মেশিন নিয়ে ওই রকমই হবে। মানে আহামরি কিছু আপনি চোখে দেখতে পারবেন না। আপনার ইলেকট্রিসিটি আছে, যে বিল্ডিংটা করছেন তার ডেপ্রিসিয়েশন আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, এগুলো তো আমরা ধরি না। আমরা টোটাল তরুণবাবুকে মাল দিলাম, বাইব্যাক করলাম, নিয়ে গেলাম, দেখছি এই তো 700 350 মানে 1000 টাকা লাভ হয়ে গেল। কিন্তু আপনি যে বিল্ডিংটা করছেন তার তো একদিন ক্ষতি হবে। ব্যাংকের ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, ইলেকট্রিসিটিটা ক্যালকুলেশন করতে হবে, আপনি যে পাত্রটা তৈরি করছেন তার ডেপ্রিসিয়েশন আছে, দুদিন পরে গামলাটা ফেটে যেতে পারে, তার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা সবচেয়ে বড় জিনিস। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। ধূপকাঠিটা কেন আমরা করতে আসলাম, আপনারা অনেকে বুঝতে পারলেন না কেন করতে আসলাম। ধূপকাঠিটা এমন একটা সাবজেক্ট, আমাদের ইন্ডিয়ায় 95% লোক ধূপকাঠি ইউজ করে, মানবেন কি জানি না, আমার কাছে স্টাডি রিপোর্ট আছে, এটা ইন্ডিয়া গভর্নমেন্টের স্টাডি রিপোর্ট, আগরবাতির ওপর, এটা আগরবাতির ওপর স্টাডি রিপোর্ট। আমরা সারা ওয়েস্ট বেঙ্গল কেন ফেলিওর, মানে 2 নম্বরিতে আমরা সবচেয়ে ওস্তাদ লোক। আমার মালটা নকল করা যায় কি করে দেখবো, মুস্তফা কোম্পানি, আমার নলেজটা খারাপ না, আমি মুস্তফা কোম্পানির নকল করব। আলটিমেটলি লাভকার হচ্ছে মুস্তফা কোম্পানির, নামটা স্প্রেড হয়ে যাচ্ছে মুস্তফা কোম্পানির, কিন্তু আমি আমার বেক্তার সত্তাটা হারিয়ে ফেলছি। আমি ছোট্ট করে কারখানা করব, ইউনিট করব, নিজের নামে করব, প্রথম কাজগুলো ধাপে ধাপে এগোবো। তাতে কি হবে, আমি সব দিক দিয়ে ইকুয়াল। আমি নাম করে বলছি, আজকে ইন্ডিয়ার 70% মার্কেট করে আছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে আস্তে আস্তে টেক্কা দিয়ে যাচ্ছে আহমেদাবাদ। কেন দিচ্ছে, তার কতগুলো কারণ আছে। আজকে আমুলের কম্পিউটার হয়েছে, হয়নি, কোঅপারেটিভ সোসাইটি আছে, সবাই মিলে যৌথভাবে কাজ করে। আজকে যদি আমরা যৌথভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু ইকুয়াল জিনিসটা গ্রোথ হবে, সবার গ্রোথ হবে। এইটাকে মাথায় রাখতে হবে যে কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। তরুণবাবুর সঙ্গে আমার ভালো লাগছে, আমি আমার থেকে কিনবো, আমার থেকে কিনবো না আরেকজনের থেকে। কোয়ালিটির জায়গায় কোনো দিন কম্প্রোমাইজ কেউ করবেন না। আপনিও কাঠিটা দেখে নিন, তরুণের থেকে মশলাটা দেখে নিন যে ঠিক দিচ্ছে কিনা, তাহলে আপনি কোয়ালিটিটা জ্ঞান হলো। আগরবাতিটা কেন করলো, আগরবাতির বিক্রি আছে, খাবার যেরকম আমরা ওষুধ বা যা চাহিদা আছে, ফুডের প্রচুর চাহিদা। লকডাউনে ফুডের বাজার খুব ভালো গেছে, লকডাউনে আমরা ধূপকাঠি দিয়ে পারিনি, এরকম অবস্থা হয়েছে আমাদের। ব্যাঙ্গালোর থেকে কোনো মাল আসেনি, সেই আশায় আমরা কি করেছি, অনেকেই ধূপের ব্যবসায় নেমে পড়েছি। আলটিমেটলি আমরা বুঝলাম না ধূপের ব্যবসার ফার্স্টটা কী আর শেষটা কী আর লাস্টটা কী। আমাকে জানতে হবে, জেনে ওর মধ্যে ঢুকতে হবে। ঢুকে যদি আমি প্রফিট দেখি, আমি একটা মেশিন করেছি বলে আগামী দিনে হেরে যাব না, আমি 4টে মেশিন করবো। একটা মেশিন করে দেখি তার ফিডব্যাক কী আছে। যদি আমি 4টে মেশিন করতে পারি, যদি 25,000 টাকা আর্নিং করতে পারি, কারো কাছে তো দায়বদ্ধতা দিয়ে চাকরি করতে গেলাম না, 8 ঘন্টা ডিউটি। আমার নিজস্ব ব্যবসা, আমি 2 ঘন্টা করলাম না, আজকে ইচ্ছে হলো আমি করলাম না, কেউ আপনাকে কৈফিয়ত দিতে পারবেন না আপনি কেন করলেন না। ভালো ব্যবসা এসছেন, ভালো ব্যবসা, কিন্তু বারবার করে বলছি কোয়ালিটির দিকে ধ্যান দেবেন। যারা এই মেটেরিয়ালস কাঠি তৈরি করবেন, কাঠি 3-4 রকম। আগে হ্যান্ড রোল কাঠি হতো, আপনাদের দেখাচ্ছি, ঠিক এইভাবে হ্যান্ড রোল করতাম আমরা। এটা হলো জস পাউডার, এটা চারকোল পাউডার, এটা জিকেট পাউডার, এটা লাল গুঁড়ো বলে একটা লাগতো তখন, তেঁতুল দানার ছাল, বা ক্যানিং সুন্দরবন অঞ্চলে, আমাদের এদিকে নর্থে কিছু কিছু জায়গায় হয়, বা আপনার হিলে এরিয়া হয়, জলপাইগুড়ি, দার্জিলিং, ফালাকাটা, ওইদিকে কিছু হয়, একটা গাছের ছাল, সেটা লাল হতো, ছালটা গ্রাইন্ডিং করলে লাল হতো, লাল গুঁড়ো বলতাম, অনেকে নড়ুয়া বলতো। আমাদের প্রথমে আমার বাবা বা আমি করেছি 85-86-এ হ্যান্ড রোলিং, এরমভাবে পাতলা করে 2 রকম কাঠি হতো, একটা টানা কাঠি, একটা ডলা কাঠি। টানা কাঠিটা কি, এরমভাবে মশলা আটার যেরকম আমরা গোলা রুটি খাই, গোলা রুটি দেখেছেন, গোলা রুটি পাতলা করে এরমভাবে টেনে, এটাকে বলতো টানা কাঠি। এটাকে কী করতাম, আমরা রেখে দিতাম, রেখে দিয়ে ওই লাল গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে রেখে দিতাম, যেন একটা আরেকটা গায়ে না লাগে। এটাকে আমরা বলতাম টানা কাঠি। তারপরে আস্তে আস্তে কনসেপ্ট চেঞ্জ হলো, আমরা ব্যাঙ্গালোর থেকে জানতে পারলাম যে ওরা তো টানা কাঠি আর ইউজ করছে না। টানা কাঠিটা কি, 22 থেকে 25 মিনিট একটা টানা কাঠি জ্বলবে। তারপরে কি আসলো, বেলা কাঠি। বেলা কাঠিটা কি, মশলাটা আটা রুটির মতো শক্ত হবে, শক্ত হয়ে ইন্ডিভিজুয়ালি এরকম টানা হবে, এটাকে বলে বেলা কাঠি। বেলা কাঠি আসলো, তাও দেখছি আমরা ঠিক কম্পিটিশানে পারছি না। কেন পারছি না, আমরা টেকনোলজি জানতে পারছি না, আমরা আমাদের এইটুখানি জায়গার মধ্যে সীমাবদ্ধ, কোনো সেমিনারে যাই না, কোনো কিছুতে যাই না, ঘর বন্ধ অবস্থায় হয়ে আছি আমরা। এরপরে ইন্ডাস্ট্রিতে কী আসলো, প্যাডেল মেশিন কাঠি। ওপর দিয়ে আপনারা দেখেছি অনেকে পেন কারখানা দেখেছেন, পেন কারখানা, ওপর দিয়ে র মেটেরিয়ালসগুলো দেওয়া হয়, নিচে দিয়ে এরকম চাপ দিলে একটা করে পেনের এবের, ঠিক ওরকম আসলো আপনার হ্যান্ড রোলিং কাঠির পরে, ডলা কাঠির পরে তারপর আসলো প্যাডেল মেশিনের কাঠি। ওটা ইকোনমিক সাইজ আসছে, খুব সুন্দর হচ্ছে দেখতে, কিন্তু সারাদিনে প্রোডাকশান 8 ঘন্টায় 5.5 কিলো থেকে 6 কিলো কাঠি। তাহলে আমার সংসার চলবে না। আমি যদি বাইরেও একটা কাজ করতে যাই, মিনিমাম 200 টাকা রোজ, 250 টাকা রোজ, যার যেরকম কোয়ালিটি তার সেরকম রোজ, তাহলে কী হবে, আমার তো সংসার চলবে না। 200 টাকা সংসার চলবে, কী করবে, চালাবো কী করে। আস্তে 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 আপগ্রেডেশনে চলে আসলো। ফার্স্ট বার করলো ব্যাঙ্গালোর।
এই মেশিনটা আসে ভিয়েতনাম থেকে, হাংতুং যে মেশিনটা এটা দেখছেন ভিয়েতনাম, আর একটা কোম্পানি আছে অ্যাকোয়া বলে, ভিয়েতনাম থেকে মেশিন ফার্স্ট আসলো গুজরাটে। ওরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে গুজরাটিরা। গুজরাটে মেশিন আসলো ফার্স্ট, মেশিন 2006-07 কথা বলছি আমি, মেশিন এসে ওই প্রোডাকশন শুরু হলো। তখন কি হলো, অটোমেটিক মেশিন আসলো না, সেমি অটোমেটিক মেশিন আসলো। সেটা কি হতো, কাঠিটা এরকম দিতাম ফাটাফাট বেরিয়ে যেত, তখন অটোমেটিক মেশিন আসেনি। 2010-এর শেষের দিকে আসলো কি অটোমেটিক মেশিন। সেই অটোমেটিক মেশিনটা কি হলো, যে আমরা কাঠিগুলো দিয়ে দেবো এক জায়গায়, মশলাটা দিয়ে দেবো, দিয়ে অটোমেটিক মেশিনে কাঠি তৈরি করতে থাকবে। ম্যান পাওয়ারটা একটু কম লেগে গেল। আগে যে ম্যানুয়াল কাঠি হতো একজন বসে বসে দিতে হতো, এখন আপনি ওই কাঠিটা দিয়ে এক জায়গায় আধ ঘন্টা কাজ করে এসেও আপনারা দেখতে পাবেন দু একটা যদি বেঁধে না যায় মোটামুটি চলতে থাকলো, তাহলে কোনো প্রবলেম হলো না। তাহলে আমরা কি করলাম, আরেকটু ধাপ এগিয়ে গেলাম। এবার কোথায় স্টপ করলাম আমরা ওয়েস্ট বেঙ্গল কেন পিছিয়ে আছি, তার দুটো কারণ। প্রথম কারণ হলো আমরা কেউ পারফিউম লাইনে যাই না। কেন পারফিউম লাইনে যাব না, একটা কাঠি সেন্ট করে যদি আমি বিক্রি করি, কাঠিটা বিক্রি করতে পারবো 19 পয়সা থেকে 20 পয়সা, যদি মোটামুটি একটু স্ট্যান্ডার্ড, তাহলে আমার 7 পয়সা 14 পয়সা, 3 পয়সা লাগবে খরচা, 19 পয়সা 22 পয়সা 23 পয়সা 25 পয়সা অবধি 30 পয়সা অবধি বিক্রি হবে একটা কাঠি। তাহলে 100 কাঠি যদি আমি দিই, 100 কাঠি যদি একটা বান্ডিল করি, মুঠো করি, তাহলে আমার 25 টাকা বিক্রি হচ্ছে। ওই র কাঠিটাই আমি বিক্রি করতাম 7 টাকা, ওই রকেটের টাকায় বিক্রি করতাম আমি 7 টাকা, তাহলে 25 টাকা বিক্রি হবে। এইটাই পারফিউমের বৈশিষ্ট্য। পারফিউমটা কেন করতে যাবেন আপনি? পারফিউম ভাবছেন আমি পারফিউম করব, যদি আমার পারফিউমটা না চলে, চলবেই। যদি অন্য লোকের একটা ব্যাঙ্গালোর মাল চলে, আপনার নিজস্বতা নেই, আপনার দোকান নেই আপনার পাড়ায়, দাদা তুমি আমার একটা মাল নিয়ে ব্যবহার করে দেখো, কোয়ালিটিটা দেখো, দেখি চলে কিনা, তাহলে আমরা এগোবো না। আমরা করবো কি, আমরা র স্টিকটা বেচবো, নিশ্চয়ই বেচবো র স্টিকটা। আমার যখন 5টা মেশিন হবে, র স্টিক উদ্বৃত্ত হয়ে যাবে, 5টা মেশিনে 200 কিলো পার ডে কাঠি হবে, কোথা থেকে বিক্রি করবো আমি? 200 কিলো কাঠি আমার ক্যাপাবিলিটি নেই। 200 কিলোর জন্য আমার ডিপি লাগবে, সেন্ট লাগবে, যেই সেন্ট করি সেন্ট লাগবে, তাহলে সেই মানিটা সোর্স কোথা থেকে পাবো? আমি টাকা লাগাতে পারলাম না, গভর্নমেন্ট আমাকে কতটা হেল্প করবে সেগুলো জানতে হবে। কেন জানা যাবে না, চেষ্টা করতে হবে জানার। কি বললাম বুঝতে পেরেছেন? এইবার আমি অন্য পার্সন, এটা বুঝতে পারলেন টানাকাটি ডলাকাটি কোত্থেকে কীভাবে আসলো? কেউ যদি বলে স্টোরিটা কি, ধূপকাঠি ব্যবসা, উনি দেখবেন সাইকেলম্যানটা একটা অ্যাড দেয়, আমাদের দাদামণি একটা অ্যাড দেয়, পয়সা ছাড়া তো অ্যাড দেয় না, আমাদের বললে দেবে না। ওই দাদামণি একটা, সৌরভ গাঙ্গুলি একটা অ্যাড দেয়, দেখবেন বল 70 বছরের ধরে কোম্পানি সাইকেলম্যান। অ্যাকচুয়ালি সৃষ্টি ম্যাড্রাসে আগরবাতিটা, ধূপকাঠির সৃষ্টি কিন্তু মাদ্রাস, ব্যাঙ্গালোর তারপরে মাইশোরেই সৃষ্টি। মাইশোর রাজা ওরা ইউজ করতেন ধূপকাঠি, তখন এরকম গালাবাতি তৈরি হতো, দেখবেন কাঁচা কাঁচা ফলের দোকানে অনেকে দেখেছেন এরকম বড় কাঁচা বাতি তৈরি হয়, ওইটাই প্রথমে সৃষ্টি ওইখানে কাঁচা বাতি। দেখবেন ফলের প্রচুর মাছি ফাঁচি আসলে ফলের দোকানগুলোতে দেয় এরকম কাঁচা 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 বাতি, হ্যাঁ ওইগুলো তৈরি হয় ফার্স্ট, ওইগুলো থেকেই আসে আস্তে আস্তে টানা ডলা। তারপর এখন একটা মেশিন এসছে, যে মেশিনটা আমাদের ইন্ডিয়ায় এখন আসেনি, সেই ইন্ডিয়ায় মেশিনটাই আসেনি, পার ডে 300 কিলো প্রোডাকশন হবে এই স্টিক ছাড়া, ফ্রান্সে তৈরি হচ্ছে অলরেডি। কালকে আমার কাছে খবর আছে, আমাদের এক ম্যাডাম যে ডিপিআরটা করেছে, সে ডিটেল প্রজেক্ট রিপোর্টটা করেছে, সে বলছে এরকম কাঠি হবে কোনো ছাড়া, এরকম কাঠি দেখবেন। এখন পঞ্চবটি বলে ধূপ আছে ছোটো, ওরকম আরও বড় হবে, এরকম এই সাইজ হবে, 8 ইঞ্চি সাইজ হবে কাঠি ছাড়া, সরু হবে। এইবার আসি আপনাদের আরেকটা সেকশন, পারফিউম। আপনারা যে যা পারফিউম করবেন, পারফিউমের 3টে বেস আমি এখানে তরুণকে দিয়ে গেলাম, তরুণের সাথে যোগাযোগ করবেন। একটা রোজ, রোজ খুব ভালো পারফিউম, রোজটা চলে সব জায়গায় চলে, রোজের গন্ধটা এত ভালো, মানে গোলাপ যেটাকে বলে, স্যান্ডেল, চন্দনের গন্ধ সবাই প্রেফার করি আমরা কম বেশি, চন্দনের বাজার কিন্তু খুব ভালো আছে। মুক্স বলে একটা কোম্পানি আছে, আপনারা জানেন নিশ্চয়ই, আরেকটা কোম্পানি আপনি গুগলে মারলে পাবেন, ওরকে বলে একটা কোম্পানি, 5200 টাকা ডজন, এক ডজন ধূপের দাম, ওদেরও চন্দনের ওপর। আমি ওই তরুণকে দিয়ে যাবো এই সব ফর্মুলাগুলো, কীভাবে কোন কোন আইটেমের মধ্যে রোজের ওপর কী কী লাগে, ফ্র্যাগ্রেন্স কী কী কেমিক্যাল লাগে, সব ইংরেজিতে লেখা। এইবার আপনার এর মধ্যে কারসাজি করতে হবে। দেখা গেল 10 গ্রাম আমি দিলাম একটা পাউডার, রোজ পাউডার, সেটা ক্যালকুলেট করে আমার দেখা গেল 700 টাকা পারফিউমটাকে রেডি করতে হবে। আমি রোজ পাউডার 10 গ্রাম দিলে তো একটু বেশি হয়ে যাচ্ছে, ওটা 8 গ্রাম দিয়ে কস্টিং করবো। কী কী কেমিক্যাল আছে পুরো ডিটেলসটা আমি দিয়ে যাব। আপনারা যারা সেন্টেড কাজে করতে ইচ্ছুক, সেন্ট কাজ করতে পারেন, সেন্টের কাজ ভালো কাজ, যদি আপনারা আগ্রহ নিয়ে করতে পারেন। এখানে 3খানা ফর্মুলা আমি দিয়ে গেলাম, একটা রোজ, একটা জেসমিন, জেসমিন এখন বাজার খুব ভালো চলে, ভালো চাহিদা আছে জেসমিনের, আর একটা ভ্যালি অফ দ্য, নতুন একদম আইটেম, ভ্যালি অফ দ্য লিলি, একটা নতুন কনসেপ্ট এসছে। আমরা লিলি আর ভ্যালির মধ্যে, মানে লিলি মানে চাপা ফুল, যে ঠিক চাপা ফুলের গন্ধটা অনেকটা, তার একটা কম্পাউন্ড ওকে আমি দিয়ে গেলাম। এটা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন, পারফিউম সেন্ড করবেন,
প্রথমে ছোট করে কাজ করুন, তরুণের থেকে নিয়ে দেখুন বা অন্য জায়গা থেকে নিয়ে দেখুন, পারফিউম ছোট ছোট কাজ করুন, নিজের কাজটুকু করুন। তরুণকে 5 বস্তা কাঠি দিলেন, 2 বস্তা আপনি নিজের গ্রামে নিজে সেন্ড করুন, সেন্ড করে বিক্রি করুন আস্তে আস্তে, আপনার নিজস্বতা দিয়ে করুন। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কারো ডুপ্লিকেট করতে যাবেন না। সাইকেল ব্যান্ড আছে, ওই ভারত দর্শন আছে, ওই মোক্স আছে, ওই 1 2 3 4 আছে, কারো ডুপ্লিকেট করতে যাবেন। পাতা একটা স্ট্যাম্প দিয়ে করুন না, এক্ষুনি বাক্স ছাপাতে হবে না আপনার। একটা বাক্স ছাপাতে গেলে 10 টাকার বাক্স ছাপাতে গেলে 1 টাকা 80 থেকে 1 টাকা 90 পয়সা খরচা পড়ে যাবে। দরকার নেই, আমি বাক্স এখন ছাপাবো না, আমার আইডেন্টিফিকেশনটা হোক আগে। বুঝতে পেরেছেন? সেন্টের সম্বন্ধে বলি, ডিইপি এমন একটা জিনিস যেটা আপনি 2 টাকার মাল করবেন তাতেও লাগবে, 10 টাকার মাল করলেও তাতেও লাগবে। কি করে রেশিও হিসেব করবেন আপনারা? ধরুন আমি রোজের ফর্মুলা করছি, ভালো করে শুনে নিন বিষয়টা। রোজের ফর্মুলা, রোজটা কিনেছি আমি তরুণবাবুর থেকে 700 টাকা করে, তাহলে 700 টাকা 1 কিলো সেন্টের দাম। আমি 1:4 মানে কত, 1 কিলোতে 4 কিলো দেবো ডিইপি। 4 কিলো যদি ডিইপি দিই, ডিইপির দাম এখন 140 টাকা, তাহলে 4 কিলো ডিইপি আর 1 কিলো সেন্ট 140 × 4 আর 1 কিলো সেন্ট 700 টাকা, টোটাল যোগ করলাম, যোগ করে ডিভাইডেড বাই 5, তাহলে কত হলো? 1 কিলো। 1 কিলো বাইন্ডিং কত হবে? যদি আপনি 1 টাকার পাতা করেন, দেখেন 1 টাকার পাতা দরকার, আমার 1 টাকার পাতা করতে হবে। আমার বাজারে 1 টাকা 2 টাকা 5 টাকা অবধি আমি রেঞ্জে ঠিক আছে, তারপরে যাব পরের স্টেজে। তাহলে 5 টাকার আমার 1 টাকার মাল যদি করতে যাই, আমাকে সবসময় দেখতে হবে 600 থেকে 700 800 টাকা ম্যাক্সিমাম সেন্ট। 10 টাকার মাল আমি যাব, 2 টাকার মালে যাব রেঞ্জে 800 থেকে 900 টাকা 1000 টাকা ম্যাক্সিমাম রেঞ্জ। 5 টাকার মাল যাব 1200 টাকা সেন্টটা নেব। আমার ইকুয়াল হিসেব দেখতে হবে যে আমার 1 কিলোতে কত তেল ভাঙছে, কতটা তেল লাগবে, তেল সেন্ট কত লাগবে, আইডিয়া আছে কারোর? 1 কিলো কাঠি তেল সেন্ট করতে কত লাগে? 2 রকম প্রসেস হয়। একটা হলো কোটিংটা কি, আমরা কাঠিগুলো একদম ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে সেন্ট এইভাবে করে ছোট একটা শিশির মুখ করে এইভাবে কোটিংটা করলাম। ডিপিংটা কি, এই ডিপিংটা হলো এইভাবে কাঠিটা নিয়ে একটা পাত্র রাখলাম, যে পাত্রটা 5 কিলো বা 6 কিলো তেল ধরবে, পাত্রটার মধ্যে দিয়ে গোড়ার আগে অবধি, গোড়ার থেকে একটুখানি বাদ, হলুদ রং যেটা করলাম আমরা বাদ দিয়ে এইভাবে স্ট্যান্ড করে রাখলাম, যা আছে ও আস্তে 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 নেমে যাবে। যদি আমি এইটায় গোয়ারগাম কম দিলাম, তাহলে দেখবেন তেলটা নাববে না, একটু গোয়ারগাম মাপ যেটা তরুণ বলবে সেই মাপে করবেন। তরুণ যে ঠিক বললো, আপনারা ক্যালকুলেশন করুন যে আমি ঠিক করতে পারলাম কিনা, আমার এটা হচ্ছে কিনা, ছোট ছোট করে আগে প্রথমে ডিপি নিয়ে আপনারা টেস্ট করুন, সেন্ট লাগাবেন না যে আপনার কত তেল সেন্ট খাচ্ছে। এখন নিয়ম হয়েছে, এখন বাজারটা খুব ডিলে হয়ে যাওয়ার পরে কি হয়েছে, এই কাঠি আমরা গত 2 মাস আগে লকডাউন সময় 75 টাকা 76 টাকা 77 টাকা 78 টাকা 80 টাকা পর্যন্ত মাল বেচেছি। এখন সেই মাল এসে গেছে। ফেসবুক তো অনেকেই করেন, দেখবেন ফেসবুকে বিভিন্ন রকম জায়গায় অ্যাড দিচ্ছে, ইউপি, রাজস্থান, মধ্যপ্রদেশ, এইখানে মানে বিভিন্ন রাজকোট, উড়িষ্যা, বালেশ্বর, এই চত্বরটা, উড়িষ্যার এই চত্বরটা 62 টাকায় কাঠি বিক্রি হচ্ছে আজকের রেট আমি আপনাকে বলছি। কালকে 63 টাকা ছিল, আজকে সকালে আমার কাছে নিউজ আছে 62 টাকায় কাঠি বিক্রি হচ্ছে। তাহলে 62 টাকা আমি কাঠি বিক্রি করবো না, আমি তরুণবাবু থেকে র মেটেরিয়াল দেবো, কাঠি তৈরি করবো, নিজে মার্কেটে মাল বেচবো। তাতে সুবিধাটা কি হবে, আমারও 5টা কাস্টমার, আপনারও 5টা কাস্টমার, আমার 5টা কাস্টমার থাকবে। আমি বড় কোম্পানি, আপনি ছোটদের মারতে পারবে? কেউ মারতে পারবে না, কত চেষ্টা করেছে তো, সব ব্যবসায়ী বলছে। ছোটরা কেউ কিন্তু মরেনি, একটা ছোট মরেছে, আবার 4টে ছোট হয়েছে, ছোটরা কোনোদিন মরবে না। একটা ছোট মরে গেছে, ফিনিশ হয়ে গেছে, আবার কিন্তু 4টে ছোট হয়েছে। তাহলে আমরা নিজেদের মালটা নিজেরা কোয়ালিটি করব, কোয়ালিটি করে তরুণবাবুকে বলবো আমার কোয়ালিটি এই আছে, আমার ডিপিং পার্সেন্টেজ কত হলে মালটা চলবে। তরুণবাবু মালটা নিয়ে তো খাবে না, তরুণবাবুকে তো বিক্রি করতে হবে, সেই বিক্রি করে এনে আপনাদের পয়সা দিতে হবে। এই এতগুলো মাল ও তো স্টক করে রেখেছে, নিচেও প্রচুর মাল আছে স্টক করে রেখেছে। ওকে আমি বললাম যে তোমার তো বাজার ঢিলে, তুমি এত মাল স্টক করে, বলো কাকু থাক, সবাই কি করবে। তাহলে ওর নীতি দিকটা কি, ও চিন্তা করছে যে আপনাকে বাঁচানোর। অনেকে আছে দেখুন, একজন আপনার বাড়িতে আপনার 5 ভাই বোন থাকলে সবার কাছে সবাই বড় ভাই ভালো হয় না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ। তাহলে 100 জনকেও স্যাটিসফ্যাকশন করতে পারবে না, 5 জনের ব্যবসা বন্ধ। সেই 5 জন কিন্তু 50 জন লোককে ইনসিস্ট করবে। কি কারণে হয়েছে সেটা কিন্তু জানলো না, যেটা আপনি বলেছেন খুব ভাইটাল পয়েন্ট, যে কি কারণে ব্যবসাটা ক্ষতি হলো। আমি কি ব্যবসাটা কোথাও গুলিয়ে ফেললাম, বা আমি কি কোথাও করতে পারলাম না? তরুণ একরকম ভাগ বললাম, আমি চালাকি করে আরেক রকম ভাগ করলাম, সব কাঠি খারাপ হয়ে গেল। তরুণ না, আপনি কি মেশিন দিয়েছেন? ডাইটা খুলে রাখা কেন বললো? ডাইটার মধ্যে যখন আপনি খুলে না রাখবেন, ওর হার্ড হয়ে যাবে, হার্ডনেস হয়ে গেলে দানা দানা থাকবে, তখন ডায়ে থেকে আর কাঠিটা বেরোবে না। এই প্র্যাকটিক্যাল দিকগুলো ভালো করে বুঝে যান, বুঝিয়ে গিয়ে আস্তে আস্তে করুন। ভালো ব্যবসা এমন ব্যবসায় নেবেছেন যেটা জ্বললেই ফিনিশ, খুব ভালো কাজ। এইটুখানি আমি বলতে পারি আপনাদের, যদি আপনারা ঠিক জায়গা মতো এগোতে পারেন। গভর্নমেন্ট সাপোর্ট প্রচুর আছে, গভর্নমেন্ট সাপোর্ট প্রচুর পাবেন। যদি সাপোর্ট না পান, আপনারা তো সবাই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বিভিন্ন রকম জেলা থেকে এসছেন, কেউ দক্ষিণ চব্বিশ পরগনা, কেউ উত্তর চব্বিশ পরগনা, কেউ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যে কোনো এনি হেল্প
আমি আপনাদের সাথে করব তরুণের মাধ্যমে। যে কোনো সমস্যা আপনারা প্রথমেই পঞ্চায়েতের কিছু কাগজপত্র করে নিন, একটা ট্রেড লাইসেন্স করুন, যেটা নিয়ে আপনার কমার্শিয়াল লাইন একদম মানে ডোমেস্টিক লাইন ইউজ করবেন না, কমার্শিয়াল নাহলে ইন্ডাস্ট্রিয়াল লাইন। ইন্ডাস্ট্রিয়াল গভর্নমেন্টের এখন অনেক সুবিধা আছে, আপনি ইলেকট্রিক বিলের ওপর সাবসিডি পাবেন যদি ঠিক মতো যেতে পারেন। আপনারা কিন্তু বাড়ির লাইন দিয়ে কেউ কোনো চালাবেন না, ধরলে কিন্তু আমাদেরই একজন ধরেছে 70,000 টাকা ফাইন হয়েছে। আপনার কয়েকটা জিনিস লাগবে, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড আর আপনার ব্যাংকের ডিটেলসটা। এটার করানো কারণ আছে, যদি ইন্ডাস্ট্রি ঠিক মতো গ্রো করে তাহলে গভর্নমেন্টের কিছু সাবসিডি পাবেন, আপনারা ডাইরেক্ট পাবেন, কাউকে ধরতে হবে না। আমার মতো দাদা দিদি কাউকেই ধরতে হবে না। সিস্টেমটা নিজেরা গিয়ে অনলাইনে ফিল আপ করুন, নাহলে যারা সাইবার ক্যাফ জানে তাদের কাছে ফিল আপ করুন। এই কয়েকটা জিনিস ক্রাইটেরিয়া আগে করুন, করার পরে একটা পিএমইজিপি অ্যাপ্লিকেশান করুন, আপনার লোকাল ব্যাংকের সঙ্গে সম্পর্ক করুন। গভর্নমেন্ট 35% সাবসিডি আছে পিএমইজিপির ওপর, আগরবাতি না, যে কোনো ম্যানুফ্যাকচারিং ওপর। শুধু তামাক জাতীয় কিছু পাবেন না, ওয়াইন জাতীয় কিছুতে পাবেন না। এখন অ্যাপ্লিকেশন করুন যাদের ব্যাংকের সঙ্গে ভালো সুসম্পর্ক। এখন ব্যাংক টাকা দিতে রাজি আছে, ব্যাংকের টাকার খাটানোর জায়গা নেই, ব্যাংক টাকা দেবে যদি ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক থাকে। আর এইভাবে আস্তে আস্তে আপনারা এগোন, ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা আছে? হুম 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 মিনিমাম 1 কিলো করুন না। হুম তখন কি করবেন, কোনো অসুবিধা নেই, ওই অ্যাপ্লিকেশান ধরেই আবার একটা অ্যাপ্লিকেশান করবেন যে আমার 1 কিলো আছে, আমি 5 কিলো করতে চাই, তাহলেও করে দেবে, একদম কোনো অসুবিধা নেই। আপনি অনলাইনেও ফিল আপ করতে পারবেন, ম্যানুয়াল গিয়েও ফিল আপ করতে পারবেন, এখন সুবিধা হয়ে গেছে, সব কিছু অনলাইনে ফিল আপ করতে পারবেন। না, আইনত আপনি চালাতে পারেন না, এটা তো ব্যবসার ক্ষেত্রে। আপনি প্রথম হয়তো আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, জানলাম না, এই দিদি গিয়ে একটু করে একটু পিন দিলেই ওর বাড়িতে মেশিন চলছে, কিন্তু হ্যাঁ সাবধান, অ্যারেস্ট হয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না আপনাকে। ইলেকট্রিসিটির এমন আইন না, এই আইনে আপনি ছাড় পাবেন না, স্বয়ং মুখ্যমন্ত্রী বললেও ছাড় পাবে না, যে আইন আছে এই আইন, একদম ওইটা করবেনই না। এ কত লাগবে? 1000 টাকা লাগবে, আপনি 1 লাখ টাকা খরচা করতে পারছেন, 1000 টাকা 1,500 টাকা খরচা করতে পারবেন না প্রথম থেকেই? ওটা 15 দিনে এখন গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে। সিএসসিতে একটু বদমাইশি করছে, তুমি যেটা দিয়েছো সেই কেসটা আমি পাঠিয়েছি। হ্যাঁ, তাহলে অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গলে কোনো অসুবিধা হলে তরুণকে ফোন করবেন, আপনার ডিস্ট্রিক্ট সাপ্লাই মানে কাস্টমার সিসি কেয়ার, কাস্টমার কেয়ার সার্ভিসের অসুবিধা নেই। বিল্লাপুরের যে অফিসার আছে সেও আমাদের জানাশোনা আছে, কোনো অসুবিধা নেই। আপনি অ্যাপ্লিকেশানটা করুন, ঠিক আছে? করে নিয়ে অসুবিধা হলে তরুণকে ওই যেটা অ্যাপ্লিকেশান করলেন তার একটা নাম্বার দেবে, 5 টাকা দেওয়ার পরে ওরা একটা রিসিপ্ট দেবে, যে জমা করলেন ওর একটা নাম্বার দেবে, সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দেবেন। যদি অসুবিধা হয় 15 দিনে পাচ্ছেন না, তাহলে আমি কোথায় যেতে বলবো, আমতলায় ডিভিশনাল অফিসার আছে, খুব ভালো লোক, আপনার লাইন পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, করুন। কিন্তু এইটা নিয়ে করা উচিত আমার মনে হয়, তাহলে আপনাকে ভুল ব্যাখ্যা দেবো, এটা ঠিক জিনিস নয়। আপনি এখন একসঙ্গে করবেন কেন? যখনই একসঙ্গে করবেন 5টায় 5,000 টাকা সিকিউরিটি ডিপোজিট, 5 থেকে 7,000 টাকা দিতে হবে, কেন আমি দিতে যাবো? আমার একটা চললো, যদি আবার দুটো করে তখন বাড়িয়ে নেবো, বাড়ানোর তো অসুবিধা নেই তো। আপনি বাড়ানোর জন্য ওর তাগিদ থাকবে, আপনার তাগিদের দরকার নেই। আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমার এই কনজিউমার, আমি আগে 1 কিলো লোড ছিল, আমার লোডটা 5 কিলো করতে চাই বলে একটা অ্যাপ্লিকেশন করে একটা থাপ্পা মারিয়ে নিয়ে আসবেন, বাস আপনি নিশ্চিন্তে ঘুমন। ওর দায়িত্ব তখন 5 কিলোটা দেওয়ার, আপনার দায়িত্ব নয়। আপনি তো ওকে ইনফর্ম করে দিলেন, আপনাকে আইনত কেউ আপনাকে ধরতে পারবে না। কি বলে, সবসময় রিসিভ কপি আপনাকে দিলাম, একটা থাপ্পা মারুন, আমি নিয়ে চলে আসলাম। না না, ওই মিটারই হ্যাঁ হ্যাঁ, আর কিচ্ছু না। একটা কমার্শিয়াল, একটা ডোমেস্টিক, একটা ইন্ডাস্ট্রিয়াল। না না, একই কমার্শিয়াল ডোমেস্টিকে, একই ইন্ডাস্ট্রিয়ালে বরঞ্চ কম। না, বাড়ির বিলের সঙ্গে আপনি যেখানে করবেন সেখানে ট্রেড লাইসেন্সটা প্রথমে নেবেন। আর যে ধরুন আপনার বাবার নামে জায়গা, বাবা একটা নো অবজেকশন দেবে, একটা স্ট্যাম্প পেপারে লিখে দেবে যে এই ছেলে আমার এখানে যদি ব্যবসা করে আমার কোনো আপত্তি নেই, একদম পাতি বাংলায়, তাহলেই হয়ে যাবে। আর কোনো এখন অসুবিধা নেই, কোনো অসুবিধা একদম। যে আপনার কাস্টমারকে না, জিএসটির নাম্বার এক্ষুনি আপনাদের নেবেন না। আমি বলি জিএসটি মিনিমাম জিএসটি চালাতে গেলে 6,000 টাকা মোটামুটি আপনার যে জিএসটি দেখবে তাকে দিতে হবে। 6,000 টাকা, মাসে 500 টাকা, তার মানে ধরে নিন তাহলে 500 টাকা ইকুয়াল মানে 15 টাকা পার ডে আপনাকে দিতে হবে। আপনি যদি কাজই করলেন না, জিএসটি নাম্বার নিয়ে কী করবেন? আগে কাজটা করুন, তারপর জিএসটি হলে ইনপুট আউটপুট দুটোই আপনি পাবেন। জিএসটিটা পরে, জিএসটিটা নিয়ে এক্ষুনি মাথা ঘামাবেন না কেউ। আমি রিকোয়েস্ট করছি, বিশেষ করে একটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকে করে নিন, যেটা দরকার। আগামী দিনে কিন্তু এমনি আর কোনো কাঁচা কাজ হবে না, যা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আগামী দিনে আরও হবে না। এই দিদি মোদি করে যদি মোদি ফিরে আসে, মোটামুটি ছোটো ব্যবসায়ীরা আর ব্যবসা কাঁচাতে কিছু করতেই পারবে না। ছোটো হোক বড়ো, কেউ কাঁচাতে কিছু করতে হবে। সাউথ ইন্ডিয়াতে কোনো মাল আনুন না, কোনো কাঁচা কাজ 3 বছর ধরে, কেন ওরা 10 বছর ধরে কাঁচা কাজ করে না।
আপনাকে আগে টাকা এনএফটি করবেন, আপনাকে জিএসটি বিল দেবে, আপনাকে বিল পাঠিয়ে দেবে। অন্যান্য স্টেটে সবই এই অবস্থা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরুন আপনি একটা 500 টাকার মাল কিনলেন, বললো দাদা বিল দেবো না, চলে গেলেন। কিন্তু অন্য স্টেটে এইসব হবে না, হয়ই না। জিএসটি তো জিএসটি ও নিয়ে নিচ্ছে। কেন নিয়ে নিচ্ছে? জিএসটি তো ওকে ইনপুট দিয়ে কিনতে হচ্ছে, এবার ও আউটপুট ধরে আপনাকে সেল করলো। আপনাকে যে জিএসটি ধরলো, আপনি কখন পাবেন? ওই জিএসটিটা যদি আবার আপনি কাউকে মাল বিক্রি করেন তখন জিএসটি, সেটা আপনি আজকে যদি মাল কেনেন, ধরুন আজকে 1 মাসের মধ্যে আপনাকে ইনপুট, আপনাকে নিয়ম হলো জিএসটি রিটার্ন 1 থেকে 20 তারিখ অবধি যা মাল বেচবেন পরের মাসের 20 তারিখ অবধি আপনাকে জমা করে দিতে হবে। ধরুন আপনি 2000 টাকা পারচেস করেছেন, 2000 টাকা পারচেস করলেন, 2000 টাকায় আপনি 200 টাকার জিএসটি দিলেন। তাহলে এই 200 টাকার জিএসটি আউটপুট কখন হবে? যখন আপনি মাল বিক্রি করবেন তখন কাউকে চাপিয়ে দিয়ে ওই 200 টাকাটা আউটপুট পাবেন। এবার দেখা গেল সারা বছর আপনি 3000 টাকার টোটাল 4 লাখ টাকার মাল বেচেছেন, তাহলে 4 লাখ টাকা ধরুন 4000 টাকা জিএসটি দিয়েছেন, আপনি 3000 টাকা ইনপুট করেছেন, তাহলে 1000 টাকা আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে, তখন আপনাকে গভর্নমেন্টকে 1000 টাকা দিতে হবে। এই হলো সিস্টেম। আর কিছু জিজ্ঞাস্য? না, সেভিংসটা আলাদা, একদম সেভিংসটা আলাদা। সেভিংসের সঙ্গে কারেন্টের জন্য বিভিন্ন রকম স্কিম আছে, বিভিন্ন রকম ব্যাংক, যেমন এসবিআই করলে 10,000 টাকা, দেনা ব্যাংক করলে, এখন দেনা ব্যাংক তো মার্চ হয়ে গেছে, অসুবিধা নেই, বড়োদায় বা মার্চ হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মানে ইউবিআইয়ের সঙ্গে মার্চ হয়েছে, তাহলে আপনার যেখানে ওই এখানে আছে 3,000 টাকা করে, ব্যাংক অফ বরোদায় 3,000 টাকা, ইউবিআইতে 3,000 টাকা। আরেকটা স্কিম আছে ইউএস স্টেট ব্যাংকে, সেটা করতে জানে ম্যানেজাররা, ওইটা 2,000 টাকা দিয়েও 3,000 টাকা দিয়েও খোলা যায়। ওটা ম্যানেজারকে একটু রিকোয়েস্ট করলে ওদের খাটনি একটু বেশি হয়, এমএসএমই দিয়ে লিখতে হয়, ওটাও 3,000 টাকা হয়ে যায়। একটা কারেন্ট অ্যাকাউন্ট করা ভালো আমার মতো। অ্যাকাউন্টটা প্রথম কাজ, আপনার কোম্পানির নাম ধরুন রূপা আগরবাতি দিলেন, আমি নাম যে কোনো একটা নাম করে দেবো, রূপা আগরবাতি দিয়ে প্রোপাইটারের নাম দিয়ে একটা ট্রেড লাইসেন্স করলেন। ট্রেড লাইসেন্সটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নিয়ে আপনি কোম্পানি অ্যাপ্লিকেশন করলেন ব্যাংকে, তখন একটা কারেন্ট অ্যাকাউন্ট এসে গেল। সেই কারেন্ট অ্যাকাউন্ট মাধ্যমে ওকে দিতে পারবেন, লেনদেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি সেভিংসে 10 লাখ টাকার ওপর ট্রানজ্যাকশন করতে পারবেন না, আইনত ধরে নিয়ে যাবে। যে কালকে যে আপনি আইনত করতে পারবেন না, আইনত করতেই পারবেন না, মানে করতেই পারবেন না। সেভিংসে কোনো ট্রানজ্যাকশান এমনি আমরা করছি, আমরা জানি না তাই করছি। মানে সেভিংস অ্যাকাউন্টে কোনো ব্যাংক বিজনেস ট্রানজ্যাকশান করা যায় না। আপনি যদি গাইডলাইন ফলো করেন তাহলে দেখতে পারবেন, কোনো অ্যাকাউন্টে করা যায় না। এটা আমরা করছি। বলুন। হুম, আমি বলি ধুনো বিভিন্ন রকম ধুনো হয়। 1 কিলো ধুনো এখনও বাজারে বিক্রি 240 টাকা। আমার একটা ধুনো আছে 760 পিস কাউন্টিং, 240 টাকা আমি বেচি। আবার একই ধুনো অনেকে 120 টাকায় বিক্রি করছে। কি করে? গন্ধ। 80 টাকা কিলো ধুনো পাবেন, আবার 250 টাকা কিলোও ধুনো পাবেন। ধুনো তো কোয়ালিটি আছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। মশলার 2-3টে জিনিস দেখুন, আপনি আপনার বাজারটা কি চাইছে। এখন কি আমরা দেখবেন এই প্যান্ডামিক সিচুয়েশনে লোক কী করছে, একটু মানে আমি গ্রামের দিকের কথা বলছি না, একটু হাই সোসাইটির দিকে চলে যান, একটু শপিং মলগুলো চলে যান। যে লোকটা আগে সপ্তাহে একদিন মানে ফ্যাশনই ছিল বউ বাচ্চা নিয়ে রোববার দিন গাড়ি ড্রাইভ করে মাল কিনতে যাব, এখন আর তারা যাচ্ছে না। 15 দিন 1 মাস হয়ে গেছে, যার জন্য এখন ট্রেন্ড এসছে বড়ো প্যাকেট, ইকোনমিক প্যাকেট, বড়ো প্যাকেটের একটা ট্রেন্ড এসছে। 100 কাঠি, 70 কাঠি, 80 কাঠি, যে একটা ধূপ কিনে নিয়ে গেলাম, সব একবারে মুদি বাজার করলাম, একটা ধূপকাঠি কিনে নিয়ে চলে গেলাম। ইকোনমিক সাইজটা বেশি চলছে, এটা একটা প্রবণতা এসে গেছে। বান্ডিল, আগে খুব বান্ডিলটা চলতো, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার বান্ডিল, মুঠো কাঠি খুব বেশি চলে। মুঠো কাঠি গ্রামের দিকে, হ্যাঁ, ধুনো গোল কাঠিগুলো বেশি। দেখবেন 100 কাঠি করে একটা বান্ডিল করেছে, কেউ 50 কাঠি করে বান্ডিল করেছে, কেউ 70 কাঠি করে বান্ডিল করেছে। সেটা কস্টিংয়ের ওপর। আপনাকে একটা ধুনো একটু কোয়ালিটি করতে গেলে 120 টাকার নিচে কস্টিং করতে পারবেন না। তাহলে 120 টাকা ডিভাইডেড বা ওইটা 750 থেকে 760 কাঠি হবে 4-এর নজলে যদি আপনি করেন। যদি আপনি দেখা গেল আমি 4.5-এর নজলে করব, তখন 650 থেকে 680 কাঠি হবে। যদি আপনি মনে করেন আমি 2.9-এ করবো ধুনোটা, আমার একটু দরকার একটু বেশি, 850 কাউন্টিং হয়ে যাবে। তখন আপনি 850 কাউন্টিংটা ইকুয়াল করে হিসেব করলেন যে আমি ধুনো কিনলাম 100 টাকায়, আমার র মেটেরিয়ালসের কাজ। ধুনোতে কিন্তু সবাইকে বলছি চারকোলটা দেবেন না, চারকোল একদম দেবেন না ধুনোতে। চারকোল ছাড়া ধুনো হবে, ধুনোতে চারকোল কেউ ইউজ করবেন না। এই দিকগুলো ফলো করে করুন না। ধুনোবাতির এখন একটা ট্রেন্ড আছে, ধুনোবাতি ভালো বাজারে চাহিদা আছে।
বানাবেন এইগুলো পরস্পর দিলে ভালো হয়। এখন যদি শুনুন, সব আমি ফল- আমি আমি সব আপনাদের ফল বলি, না, মশলা আছে, ধুনো আছে, এই চন্দন আছে, ধুনো কেশর আছে। 1 কিলো মানে 700 গ্রাম, যদি আপনি 700 গ্রাম ডাস্ট দেন, উড ডাস্ট 700 গ্রাম দেন, 350 ধুনো দেবেন, 120 গ্রাম জস পাউডার দেবেন, মানে জিকেট যেটাকে আমরা বলছি, লিখে নিন। ধুনোবাদি যদি করেন, মোটামুটি আমি ইকুয়াল স্ট্যান্ডার্ড সবাইকেই বলছি। এরপরে স্ট্যান্ডার্ড যদি কেউ বাড়াতে পারেন, তখন ধুনো রেশিওটা বাড়াতে হয়। 1 কিলো ভাগ করে দিন না। আপনি 1 কিলোতে 700 গ্রাম দেবেন, 1 কিলোর একটু বেশি হয়, এটা 1120 গ্রামের মতো। 1 কিলো ফাইন ডাস্ট দেবেন, সেটা লোকাল ডাস্টও দিতে পারেন, ভিয়েতনাম ডাস্টও দিতে পারেন, T1 ডাস্ট। T1 ডাস্টে দিলে কী হবে, কালারটা ভালো হবে, সাদা হবে, ধুনো চন্দনের মতো দেখতে হবে। লোকাল ডাস্টের কী হবে, একটু কালচে টাইপের হবে। এটা T1 ডাস্ট, ভিয়েতনামে T1 ডাস্ট দিতে হবে 700 গ্রাম। ধুনো দেবেন 1 নম্বর 2 নম্বর যা হোক ধুনো দিতে পারেন, লিখে দাও। ধুনো দিন 350, ভালো ধুনো মোটামুটি 120 টাকা 130 টাকার মধ্যে ধুনো, ডাস্ট ধুনো পেয়ে যাবেন, ওটাও দিতে পারেন। 250 টাকার। এবার ভ্যারিয়েশন চেঞ্জ হয়ে যাবে, যে যেরকম ভ্যারিয়েশন করবে। কস্টিংয়ের উপর একটা ব্যাপার, তো বাজারে আমার মালটা খাচ্ছে কিনা, তাহলে আমার সেইভাবে তো কস্টিং করতে হবে। আমি এমন একটা এক্সেসিভ করলাম, আমার মালটা বিক্রি হলো না, তাহলে 700 গ্রাম আমরা ডাস্ট দিলাম, 350 ধুনো দিলাম, 120 গ্রাম জস পাউডার দেবো আমরা ওতে, 120 গ্রাম জস পাউডার দেবো, ধুনা 350 গ্রাম। 350, হ্যাঁ। জস 120 গ্রাম হলো। আর গাম দেবেন 20 গ্রাম, গোয়ার গাম দেবেন 20 গ্রাম। কাঠি লাগবে 300 থেকে 315 গ্রামের মধ্যে। কাঠিটা অনেক কাঠি দেখবেন 3400 কাউন্টিং আছে, অনেক কাঠি 3600 কাউন্টিং আছে কিলোতে। কি ঠিক বলছি তো? তাহলে সেইভাবে ক্যালকুলেশন করে আপনার কাঠির হিসেবটা 300 থেকে 315 গ্রাম খাবে। তাহলে এবার ইন্ডিভিজুয়ালি হিসেব করলেন, ডাস্টের দাম কত, ধুনোর দাম কত, আমার এর দাম কত। এর মধ্যে দুটো জিনিস আপনারা দিতে পারেন, এখন যেরকম চলছে, এখন চন্দনের একটা গন্ধ চল, স্যান্ডেলউড, রোডিয়ার কোম্পানি স্যান্ডেলউড বলে, লিখে নিন। স্যান্ডেলউড অয়েল, রোডিয়ার, রোডিয়ার স্যান্ডেলউড, এটা স্যান্ডেল, স্যান্ডেল দেওয়া আছে, দেখে চন্দন 80 গ্রাম। ওটা 80 গ্রাম দেবেন। রোডিয়ার স্যান্ডেল 80 গ্রাম দেবেন। 80 গ্রাম মানে কি, এই টোটাল মালের ওপর 80 গ্রাম, 700, 300, 1100, এই 7 আর 3 1170 গ্রামের মধ্যে 1140 গ্রামের, 1190 গ্রামের মধ্যে 700 গ্রাম দিতে হবে। কিন্তু এই তিনটে যোগ করে যা হবে, 7, 3, 10, 1170 গ্রাম হচ্ছে, 90 গ্রাম হচ্ছে। দেখুন 1190 গ্রামের মধ্যে 80 গ্রাম দিতে হবে স্যান্ডেলউড অয়েল, যেটা রোডিয়ার কোম্পানির হয়। এটা দিয়ে আপনারা একটা ফর্মুলা দেখে করতে পারেন। আরেকটা দিতে পারেন, যে এখন দেখবেন কিরণমালা খুব চাহিদা হয়েছে, লোকের কিরণমালা করে করে, এইটা দিতে হবে না, তখন এই জিনিসটা দিতে হবে না। আপনারা ইয়ারেরা পাউডার দিন 50 গ্রাম, ইয়ারা 50 গ্রাম দিন। ওই যে আছে সবই আছে, শুধু এক্সট্রা স্যান্ডেলটা বন্ধ করে দেবেন, তখন ইয়ারেরা 50 গ্রাম দেবেন, ইয়ারের দাম কম। আর লিখুন কুমারিনটা কস্টলি মাল হলে দেবেন, না হলে কুমারিনটা দেবেন না। তার সঙ্গে দিন জেসমিন পাউডার, ওটা 100 গ্রাম দেবেন। কুমারিনটা দেবেন না, কুমারিনটা খুব কস্টলি মাল করলে তখনই দেবেন, না হলে কস্টিং করতে পারবেন না, ওটা স্টার মার্ক মেরে রাখুন। আপনারা ইয়ারারা পাউডার দিন আর জেসমিন পাউডার দিন, গন্ধ ভালো হবে, গন্ধ স্ট্রে করবে। কিভাবে ফর্মুলাটা করবেন জানেন? এই যে মিক্সিংটা কিভাবে হবে কেউ কি জানেন? জানেন না? হ্যাঁ, জেসমিন পাউডার 100 গ্রাম, ইয়ারার পাউডার 50 গ্রাম, জেসমিন পাউডার 100 গ্রাম, ধুনো 3.5 কিলো, গাম 20 গ্রাম, জস 120 গ্রাম, ধুনো 3.5 কিলো, আর ডাস্ট হলো 7 কিলো। এই বললাম মোটামুটি, এই একটা ফর্মুলা। এটা আপনি ক্যালকুলেশন করে নেবেন। ওই তো 1 কিলোতে মানে 3.5 কিলো, 10 কিলোতে 3.5 কিলো, 350 গ্রাম। এই ছোটো করে একটা ভাগ ফেলে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু ওই যে 50 গ্রাম বললাম, 50 গ্রামের কিন্তু 5 গ্রাম দিতে হবে তখন 1 কিলোতে। এটা কিন্তু নোটেট করে রাখুন, অনেকে, আপনি বুঝতে পারছেন কিনা জানি না। 10 কিলোতে 50 গ্রাম, সেন্টটা 10 কিলোতে 50 গ্রাম। চন্দন সেন্ট দিলে 80 গ্রাম, ওইটা চন্দনটা কিন্তু পুরো সেপারেশন হবে। চন্দনের সঙ্গে এই দুটো দিলে কিন্তু আবার গুলিয়ে যাবে, চন্দনটা আলাদা একটা পার্ট, আর ইয়ারা পাউডার আর জেসমিন পাউডার এটা একটা আলাদা পার্ট।
এটা এখন দেখবেন প্রচুর পাড়া গ্রামে বিক্রি হচ্ছে মুস্তাফার কিরণমালা বলে, এটা টাইপ অফ কিরণমালা হবে। এইবার চেঞ্জ করতে হয়, দেখা গেল আপনার মালটা আপনি 120 টাকায় বিক্রি করছেন, আপনার এটা কস্টিং হবে 102 থেকে 103 টাকার মধ্যে। এই যে কস্টিংটা আপনাদের বলে দিলাম ধুনো নিয়ে, যদি 130 টাকা ধুনো কেনেন তাহলে 120 থেকে 20 টাকা আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, সব সব পাবেন, পেয়ে যাবেন, সবই একটা করতে করতে একটা করে এগুলো কি হ্যাঁ, এবার দেখবেন বাজারে এবার নিজে আস্তে আস্তে এটা 1 কিলোর কষ্ট, এবার 10 কিলো ফেললে এটা ন্যাচারালি আপনার 1190 এর সঙ্গে না, যে ওটা এই 10 কিলোতে কিন্তু ওই পাউডারটা আপনি জেসমিন পাউডার যা হবে 9 থেকে 10% দেবেন জেসমিন পাউডার 1 কিলোতে 10 গ্রাম, আর এইটা দেবেন 1 কিলোতে 5 গ্রাম। হ্যাঁ, আমি 10 কিলোর হিসেব ক্যালকুলেট আপনার গুলি যাবে, আপনার 10 গ্রাম করেই লিখুন জেসমিন পাউডার 10 গ্রাম, ইয়ারেরা পাউডার 5 গ্রাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা দিয়ে ভালো করে আগে প্রথমে গামলাতে মিক্সিং করবেন, ডাস্টটা দিলেন 700 গ্রাম ডাস্ট দিলেন, 350 গ্রাম জিকেট দিলেন, এই দিলেন ধুনো দিলেন, তারপর 120 গ্রাম মানে 12 গ্রাম জিকেট দিলেন, 20 গ্রাম জস পাউডার মানে 2 গ্রাম জস গাম দিলেন, দিয়ে ভালো করে আগে মিক্সিং করে নিলেন, তারপরে ইয়ারেরা পাউডারটা ঢালবেন, গুঁড়ো ডাস্ট ওইটা মিক্সিং করে নিলেন, তারপর জেসমিন পাউডারটা ঢাললেন, ওইটা ভালো করে গামলাতে মিক্সিং করে নিলেন, নিয়ে আপনাদের যদি মেশিন থাকে তাহলে মেশিনে দিয়ে দিলেন। যদি কালো কাঠির ক্ষেত্রে 15 মিনিট মেশিন ঘোরাতে হয়, এই ধুনো কাঠির ক্ষেত্রে মিনিমাম 20 মিনিট মেশিন ঘোরাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন সব। মিক্সচার যদি মিক্সারে কেউ কাজ করেন, যদি গামলায় কাজ করেন, গামলাটায় ভালো করে মিক্সিংটা ভালো করে নেবেন, তাহলে ইকুয়াল গন্ধটা ভালো হবে। নাহলে যদি মিক্সিং না করেন, আপনি ঢেলে দিলেন কোনো রকম মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু কোনো কাঠির গন্ধ ধুনো বেরোবে, কোনো কাঠির শুধু কাঠপোড়া গন্ধ বেরোবে। ওই জন্য মিক্সিংটাকে আমাদের ভালো করে করতে হবে, মিক্সিংটা ভালো করে দেখতে হবে কীভাবে করছে মিক্সিংটা, ওইসব আমি বলতাম বই পরে দেওয়া হবে, এখন নেই, এটা একটাই রয়েছে, ছাপাতে দেওয়া হয়েছে, আজকে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি 1000 পিস। আমরা বুঝতে পারি যে এতটা চাহিদা হবে, এর আগে 1000 পিস করেছি, ও তো 2 সপ্তাহে শেষ হয়ে গেছে, অনলাইনে এত বুকিং হয়েছে 100 টাকা।